তুলনামূলক সাহিত্যের বিভাগের ছাত্রছাত্রীদেরকে। তুলনামূলক সাহিত্য বিভাগের পক্ষ থেকে আমি বুদ্ধদেব বসুর স্মারক বক্তৃতা 2025-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের বিভাগ অত্যন্ত আনন্দিত আপনাদের এই প্রাজ্ঞ উপস্থিতিতে। আর এবছরে আমরা যে বিষয়ের কথা ভেবেছি সেটি মূলত তর্জমার উপর বলবেন আজকের যিনি বক্তা কৌশিক গুহ। রুশ বাংলা তর্জমার জগতে তার নাম আমাদের কাছে সবাইয়ের কাছেই খুব সুপরিচিত। আর আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করবেন অধ্যাপক মৈনাক বিশ্বাস, তিনি আমাদেরই পাশের বিভাগ ফিল্ম স্টাডিজের অধ্যাপক। তো এই দুজনকেও আমি স্বাগত জানাচ্ছি বিশেষত। প্রতি বছরেই এই বুদ্ধদেব বসু স্মারক বক্তৃতা আমাদের এই সারস্বত চর্চার একটা অঙ্গ। বুদ্ধদেব বসুর জন্মদিন 30শে নভেম্বর, কিন্তু 30শে নভেম্বরই হয়তো এই ধরনের বক্তৃতা আয়োজন করলে ভালো হতো, কিন্তু সেটা বিভিন্ন কারণে সম্ভব হয় না, বিশেষত আমাদের অন্যান্য যে কাজকর্ম, অফিসিয়াল কাজকর্ম ইত্যাদির জন্য। আর এবছর তো 30শে নভেম্বর রবিবারই পড়ে গেছে, তাই একটু দেরিতেই হচ্ছে। আর আমাদের যে বিষয় চয়ন, যে তর্জমার কথা বললাম, তুলনামূলক সাহিত্য বিভাগের তর্জমার একটা দীর্ঘ ইতিহাস আছে, তর্জমাকারদের একটা দীর্ঘ তালিকাও আছে। আমি সেই তালিকার মধ্যে যাচ্ছি না, তার মধ্যে বুদ্ধদেব বসু রয়েছেন। তো আমি এখন
আমাদের এই মঞ্চে ডেকে নেব বক্তা শ্রী কৌশিক গুহ এবং সভাপতি অধ্যাপক মৈনাক বিশ্বাসকে। আমরা কালক্ষেপ না করে পুরো বক্তৃতাতে চলে যাই। ওকে সংক্ষেপে পরিচয় করিয়ে দেওয়ার দিতে গেলে বলতে হয়, প্রথম কথা যেটা, সে কৌশিক এই বিভাগের একজন স্নাতক, ফলে এখানেই ও বিএ এবং এই দুটো পড়েছে। সারা জীবনের শেষ থেকেই রুশ ভাষা চর্চা শুরু করেছে, যতটা আমার মনে আছে, কারণ তখনও আমি ওর থেকে একটু বড় বয়সে বড় একজন ছাত্র এখানে এই ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে। কাজে আমরা একেবারে পাশাপাশি দুটো বিভাগে পড়েছি। তো তারপরে বহু অনুবাদ কথা প্রথমে আমার মনে পড়ে, কারণ তখন আমরা ওই সময়টায় অনেকেই তারকস্কির ছবি টবি দেখে খুব নানাভাবে নাড়া খেয়েছি। এবং তারপর আন্দ্রেই টারকস্কি, তার বাবা যে কবি, সেটা তার ছবি থেকেই প্রথমে জানতে পারি, বিশেষ করে মিলার ছবি থেকে। তো সেই সময় তার একটু পরে পরেই কৌশিক আর্সেনি টারকস্কির কবিতা অনুবাদ করে, আনা আপনাকেও অনুবাদ করে, মারিনা সেটায়েভা অনুবাদ করে। এছাড়া আরো বহু অনুবাদের কাজও করেছে, অন্তত গোটা 10 বইয়ের কথা তো বলাই যায়। তাছাড়াও টলস্টয়ের একটি ছোটদের জন্য জীবনের সিরিজ আছে, টলস্টয়ের বইটা ওর লেখা। ও বহু জায়গায় রুশ ভাষার শিক্ষকতা করেছে, রুশ ভাষার শিক্ষক হিসেবে কাজ করেছে বহু প্রতিষ্ঠানে। এছাড়া কৌশিক মৌলিক উপন্যাসেরও লেখক। তার মধ্যে একটির নাম হচ্ছে ক্রাচ বল, আর আরেকটির নাম গলি জাতকের জাল কথা। এই দুটি উপন্যাস লিখেছে। তো আমরা আর এই তালিকা দীর্ঘায়িত না করে কৌশিকের থেকে আজকের বিষয়ে শুনি। ওই মাইকটা অন আছে, দুটো মাইক অন আছে, দুটো মাইক অন আছে। সবাইকে নমস্কার, দ্বিতীয় শুভেচ্ছা। আমি খুব অবাক হয়ে গেছি। মানে আমি দস্তয়েভস্কির ভূগর্ভস্থ খুব একটা যোগাযোগ এককালে অবশ্য পড়িয়েছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তারপরে একদম অন্ধকারে একা একা দুশ্চর্চা। তো আমাকে ডাকার জন্য, আলোয় আনার জন্য, আমার মতো দস্তয়েভস্কি অন্ধকারাচ্ছন্ন জীবকে সামনে আনার জন্য আমি বিভাগ, বিশেষত অভিজ্ঞকে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাব। আমি কোনো সারস্বত প্রতিষ্ঠানের সাথে যুক্ত নই। আমি পেশাদার গবেষক নই। যতটুকু যা করেছি, যতটুকু যা লিখেছি, সবটাই নিছক ভালোবাসা ছাড়া আর কিছু ছিল না। অতএব যদি ভুল ত্রুটি কিছু থাকে, হতেই পারে, আপনারা নির্বিঘ্নে ক্ষমা করবেন। মাইকটা একটু কাছে, মাইকটা না একটু ভোলগা থেকে গঙ্গা অনুবাদের অধরা মাধুরী। সম্মানীয় যে চলচ্চিত্রের অধ্যাপক মহোদয় আজ সভামুখ্যের ভূমিকায় আছেন, তার সঙ্গে আমার গঙ্গা থেকে ভোলগা পাড়ি দেবার পারানির পরিপ্রাপ্তির একটা যোগসূত্র আছে। তার শ্রদ্ধেয় পিতৃদেব হেমাঙ্গ বিশ্বাসের দুটি গান, রুশ দেশের কমরেড লেনিন ও ভেদি অনশন মৃত্যু তুষার ও তুফান,
ম্লান সন্ধ্যার আলোয় এক বালকের মনে অনির্বচনীয় মাধুরী রচনা করেছিল। রাধুগা প্রগতি, রাজপুত্র ইভান, রাজকন্যা কাতিউষা, বোকা ভালুক মিশা ও বাবা ইয়াগার মতো লেনিনের আহ্বানে চলা মুক্তি সেনা দল তার কাছে সত্যি হয়ে উঠল। হয়তো বড় দীর্ঘকাল বুকের মধ্যে এই সত্যি বয়ে বেরিয়েছে। পদ্মাপাড় থেকে গঙ্গা পাড়ে এসে বসত করা বংশের সন্তান আমি। বাংলায় লিখি ও অনুবাদ করি, শিকিভাগ লেখালেখি হয়তো অন্য ভাষায়। ছেলেবেলায় মা শিখিয়েছে বাংলাকে ভালোবাসতে ও পুজো করতে। বড় হয়ে ছোট ছেলের মতো অনেক গঞ্জনা ভৎসনায় শিবাজি তা হাতে ধরে শিখিয়েছেন বাংলার ধর্তাই আর চল। শ্রী শ্রমিক বন্দ্যোপাধ্যায়ের রুশ ভাষার অনুশীলন ও সাহিত্য পাঠের প্রতি দীপ্যমান উৎসাহ আমার ত্রিপ্রাহরিক অন্ধকারকে অনেকাংশে উজ্জ্বল করেছে। এছাড়াও মনে পড়ছে আমার মাস্টারমশাই শ্রী অমিয় দেব, শ্রীমতী সুভা চক্রবর্তী, প্রিয় কবি শঙ্খ ঘোষ, নাট্য সমালোচক ধরণী ঘোষ ও জ্ঞান তাপস প্রদ্যুম্ন ভট্টাচার্যের কথা। জনান্তিকে এবার একটা কথা কবুল করি। প্রেমিকা আমার একজন, রুশ। বন্ধু, সখা, প্রিয়া সবই আমার তাকে দিয়েছি। তবে সেই সম্পর্কেরও একবার তার ছিঁড়েছিল। সে 90 দশকের গোড়ার কথা। সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ছে, উঠে গেছে সোভিয়েত তথ্য কেন্দ্র। দোভাষী অনুবাদকের খোঁজ করে না কেউ। ধারে দেনায় কাহিল হয়ে কমলবাবুর ভাষায় দয়ে পড়ে গিয়েছে। সেই সময় কলকাতায় এলেন লেনিনগ্রাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা এলেনা ক্রিলোভনা ব্রসেলিনা। পলিত কেশ, কুঞ্চিত শ্বেত চর্মের সদালাপি এক বৃদ্ধা। আমার এই নিয়ে এলেনার সাথে দ্বিতীয়বার দেখা। আমার জন্য মনে করে দেশ থেকে এনেছেন একরাশ বইপত্র, লেরমন্তভের কবিতা সমগ্র, পুশকিনের গল্প সংগ্রহ, চেখভের নাট্য সংকলন, এছাড়াও আধুনিক কবিদের নানা রচনা। একবার তাকিয়ে অন্যদিকে বুক ঘুরিয়ে নিয়ে বিরস কণ্ঠে বললাম, আমার খুব খারাপ অবস্থা, আমি রুশ ভাষা সাহিত্য সব ছেড়ে দিয়েছি, এগুলো নিয়ে আমি কি করব? আমার পাথুরের রুক্ষ অভিব্যক্তির দিকে কয়েক পলক তাকিয়ে উঠে এসে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেললেন। তারপর নিজেকে সামলে ভাঙা গলায় জিজ্ঞাসা করলেন, তুই জীবনে বলেছিলা রুশ বই লিটারেতুরি, তুমি কি রুশ সাহিত্য থেকে কিছুই পাওনি? আমার মাথায় হাত রেখে বিড়বিড় করে কি একটা বললেন। তা আশীর্বাদ না অভিশাপ হয়ে এসেছিল আমার জীবনে আমি জানি না। অপমান, গ্লানি, কৃষ্ণ গহ্বরে তলিয়ে যেতে যেতে আমি রুশ সাহিত্যকে নিবিড় করে পেয়েছি। অস্ফুট স্বরে বুক নিংড়ে আবৃত্তি করেছিলাম তুর্গেনেভের কবিতার কয়েকটি একটি পংক্তি। বোধি সামনেন নদিন ত্যাগ স্তলি গ্রস্তুমায় শ্রুতবাকমাই প্রদীনি, তুই অধীন মিনিয়ে पदेशकाय पोरा बेली की मकुची प्राप्ति भी सबोनी रूस की हिंदी। সংশয়ের দিনে ভারাক্রান্ত চিন্তার প্রহরে আমার দেশের ভাগ্যলিপির কথা ভেব। তুমি আমার একমাত্র অবলম্বন এবং সহায়, আমার মহান অমিত বিক্রম, ন্যায় ধারক, মুক্তি স্পন্দিত রুশ ভাষা। বাঙালি তাই রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করি। নভেম্বর বিপ্লবের 13 বছর পর 1930-এ 11 সেপ্টেম্বর রবীন্দ্রনাথ সোভিয়েত ইউনিয়নের মাটিতে পা রাখেন। বিদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক স্থাপনের জন্য সমগ্র ইউনিয়নের সংস্থা ভক্সের সোভিয়েত ইউনিয়ন সফরের আমন্ত্রণের কথা উল্লেখ করে 1926-এ বার্লিনে অবস্থানরত রবীন্দ্রনাথ এক জার্মান সাংবাদিককে বলেন, এই যাত্রায় খুব ক্লান্ত হয়ে পড়েছি, মহান, কিন্তু তা সত্ত্বেও রাশিয়া যাব।
দেখতে চাই টলস্টয়, দস্তয়েভস্কি, সোলোভিয়ভের দেশ। খুব অদ্ভুত ব্যাপার, রবীন্দ্রনাথ কতটা গভীরভাবে রুশ সাহিত্য পড়েছিলেন। দস্তয়েভস্কি, টলস্টয় খুবই অ্যাভেলেবল, পাওয়া যায়, কিন্তু সোলোভিয়ভ এখনো কেউ তার নাম অধিকাংশ বাঙালি জানেন না। ভ্লাদিমির সোলোভিয়ভ, যিনি 1853 থেকে 1900 সাল অব্দি বেঁচেছিলেন। আজকে যে দস্তয়েভস্কিকে নিয়ে যারা চর্চা করেন, এই আলিওসা কারামাজোভ, প্রিন্স মিশকিন, এবং পরবর্তীকালে যারা তারকভস্কির ওপর চর্চা করেন, তাদের সোলোভিয়ভের লেখা অবশ্যই পড়া উচিত। সোলোভিয়ভ বেশ কিছু কবিতা লিখেছিলেন, মরমীয় খ্রিস্ট তত্ত্বের প্রবক্তা, অসাধারণ কিছু কবিতা আছে তার কবিতা কিছু অনুবাদ করার চেষ্টা করেছিলাম, একটি পত্রিকার কাছে গিয়েছিলাম ছাপানোর জন্য। তারা বলল না, এখানে একটু ফলোভিভ কি মরব কি সব বলছেন, সব জানিতেন না। অতএব কোনো লাভ হয়নি, আমার কাছে কবিতাগুলো হয়েছে। অথচ সোলোভিয়ভ পড়াটা খুব দরকার। এবং 1877 সালে সোলোভিয়ভের সঙ্গে দস্তয়েভস্কি দেখা হয়। আপনারা জানেন দস্তয়েভস্কি 1881 সালে মারা যান। তো এই 4 বছরের মধ্যে সোলোভিয়ভ যেটা বলেছিলেন, অর্থোডক্স চার্চের নানা ব্যাপার নিয়ে তারা কথা বলতেন, এবং সোলোভিয়ভ মূলত একটা চার্চের কথা ভেবেছিলেন যেটাতে আপনার ক্যাথলিক চার্চের কাছাকাছি আসতে পারবে, ক্যাথলিক চার্চের কাছাকাছি আসতে পারবে অর্থোডক্স চার্চ। কিন্তু তখন স্লাভোফিল আর ওয়েস্টার্নারদের বিরাট ঝগড়া চলছে, মারামারি চলছে, আপনারা জানেন এগুলো। সুতরাং সেটা একেবারেই দস্তয়েভস্কি খারিজ করে দেন। দস্তয়েভস্কি অসম্ভব স্লাভনিক, সব দিক থেকে ভীষণ স্লাভিক সংস্কৃতির দিকে ঝুঁকে থাকতেন। তার লেখা যারা পড়েছেন তারা জানেন। আরেকটা ব্যাপার হলো যে সোলোভিয়ভের আগে চাদায়েভ, পুশকিনের সহযোগী বন্ধু, চাদায়েভ এরকম একটা প্রস্তাব দিয়েছিল চাদায়েভ। তো সেটাও সব থেকে দীর্ঘ সময় যাবত রাশিয়াতে প্রস্ক্রাইব লেখার মধ্যে, এখনো বোধ হয় সেটা বেরোয়, বাইরে বেরিয়ে গেছে। এই সোলোভিয়ভের কথা বলছি। মহান রুশ জাতি অন্তরের যে সম্পদ গড়ে তুলেছে তা বিশ্ব সভ্যতার রত্নভাণ্ডারকে সমৃদ্ধতর করেছে। এত মুগ্ধতা থাকার পরও রবীন্দ্রনাথ সোভিয়েত ব্যবস্থা পর্যবেক্ষণ করে উচ্চারণ করেছিলেন অমোঘ ভীতিপ্রদ এক সত্য বচন। এর মধ্যে যে গলদ কিছুই নেই তা বলি নেই, গুরুতর গলদ আছে। সেই জন্যে একদিন এদের বিপদ ঘটবে। সংক্ষেপে সে গলদ হচ্ছে, শিক্ষাবিধি দিয়ে এরা ছাঁচ বানিয়েছে, কিন্তু ছাঁচে ঢালা মনুষ্যত্ব কখনো টেকে না। সজীব মনের তত্ত্বর সঙ্গে বিদ্যার তত্ত্ব যদি না মেলে, তাহলে হয় একদিন ছাঁচ ফেটে হবে চুরমার, নয় মানুষের মন যাবে। কি ভয়ঙ্কর ভাবুন, 1930-এ বসে প্রায় 55 বছর পরের একটা ক্যাটাস্ট্রফকে উনি দেখতে পাচ্ছেন কি ঘটছে। রবীন্দ্রনাথ সোভিয়েত ইউনিয়নে পদার্পণ করবার আগেই তার লেখার সঙ্গে সে দেশের মানুষ পরিচিত ছিল। প্রথম সরাসরি বাংলা থেকে গীতাঞ্জলি 13টি কবিতা 1925-এ রুশ ভাষায় তর্জমা করেন সলিয়মন টুবিয়ানস্কি। টুবিয়ানস্কি কখনো ভারতে আসেন। 12 খণ্ডে রুশ ভাষার রচনাবলী, রবীন্দ্র রচনাবলী প্রকাশিত হয় 1984-তে, বাংলা থেকে প্রত্যক্ষভাবে ভাষান্তরিত। সম্পাদক মন্ডলীর সদস্যরা হলেন গ্নাইতুক দানিয়েলচুক, তিনি কলকাতায় এসেছিলেন, পুশকিন, ভার্নভিকোভা, ইয়েভগেনি বিকভ। এইটা হচ্ছে সেই ঘটনা। রুশ ভাষায় অনুদিত রবীন্দ্রনাথের প্রতিটি রচনায় পৃথক আলোচনার দাবি রাখে।
হয়তো এর ব্যাখ্যা ও বিশ্লেষণে মূল ভাষা থেকে স্মরণের চরিত্র লক্ষণে বোঝা যায় সমাজতান্ত্রিক দেশটির সংস্কৃতির আদল। সময় সংকুলনের জন্য বেছে নেওয়া হলো বহুল পরিচিত প্রশ্ন কবিতাটির অংশ বিশেষ। আমি মূল কবিতাটা পড়ব, তারপরে তার একটা রুশ অনুবাদ করব। প্রশ্ন: ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির তারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে এনেছে বিস্ময়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিব তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে। কণ্ঠ আমার স্তব্ধ আজিকে বাকি সঙ্গীত ধারা। অমাবস্যার কারা লুপ্ত করেছে ভুবন আমার দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ভালোবাসিয়াছ? তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আচ্ছা, আমি মূল রুশটা পড়ছি, আপনারা একটুখানি ধৈর্য ধরে। আপনার কেউ রুশ জানেন এখানে? আমি শুধু সাউন্ডের জন্য খানিকটা করে শোনাচ্ছি। Befrost, Всевышний, веками tu издал нам своих апостолов, своих предтечами. Один учили, милосердие вас создало. Прощайте, терпите, не поддавайтесь вестеречи. Досточный удивления добра ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আমি করছি, আমি এটা আলোচনাটা করছি, তাতে আমি চেষ্টা করব। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। রুশ অনুবাদে ভগবান কথাটার পরিবর্তে এসছে সিওভিশনি, যার আক্ষরিক অর্থ সর্বোচ্চ অবস্থান। বোগ বলে ভগবানের একটি প্রতিশব্দ রুশে থাকলেও তা এখনো প্রযুক্ত হয়নি। কেন এই শব্দটা ব্যবহার করা হচ্ছে না, আপনারা এটা নিয়ে ভাবতে পারেন। আচ্ছা, তারপর দূত হয়েছে আপোস্তল। আচ্ছা, যা জুড়ে দেওয়া হয়েছে তাদের অগ্রদূতের সাথে, স ইনক্রিজের। আচ্ছা, দয়াহীন সংসারে কথাটা বেমালুম বাদ করে গেছে। তারা বলে গেল হয়েছে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। তারা বলে গেল হয়ে উঠেছে অনিচ্ছিলি, তারা পাঠ দিল, শিক্ষা দিল। তারপর যেটা হচ্ছে, তারা কি পাঠ দিল? স্বাভাবিকভাবে প্রথম হচ্ছে তোমাদের দয়া জেগে উঠল, মিলেস্টিয়ে যে বাস তারা। তারপর কি হচ্ছে, এছাড়া আর কি? ক্ষমা করো, প্রসাদ, সহ্য করো, টের পিঠে। তারপরে কি হচ্ছে, ভালোবাসা পথটি তোর উল্লেখ করে। আচ্ছা, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস, ভয়ঙ্কর একটা লাইন। এখন এটা কি হচ্ছে? এই পংক্তিটির অনুবাদ করা হয়েছে হৃদয়হীনতার কাছে সমর্পণ করুন। রুশে কবিতাটিতে অনুবাদকের নাম রয়েছে ব পাস্তেরনাক, যা সম্ভবত কবি বরিস পাস্তেরনাক। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, পাস্তেরনাকের কিছু লেখাপত্র এবং কিছু তার উপরে বইপত্র আমি পড়েছিলাম, তাতে রবীন্দ্রনাথের কবিতা তাকে বাধ্য করা হয়
তিনি বোধহয় জানতেনও না রবীন্দ্রনাথ কি ভালো করে, খবর রাখা প্রয়োজন করতেন। রিলকের এই ছাত্র ভয়ঙ্কর ঘনিষ্ঠ ছিলেন রিলকের সঙ্গে, এবং ওর বাবা লিওনার্দো পাস্টারনাক ইনি ছবি আঁকতেন খুব ভালো। আপনারা জানেন রিলকে রাশিয়াতে এসেছিলেন এবং কতটা মুগ্ধ হয়েছিলেন। তিনি রাশিয়ানদের যে ছোটখাটো রাশিয়ান তাদের ভক্তি, তাদের ভালোবাসা দেখে আপ্লুত হয়ে চিঠির পর চিঠি লিখেছেন। রুশ শেখারও চেষ্টা করেছেন এবং মোটামুটি কাজ চালানো হয়েছে, রুশ বেশ ভালোই জানতেন। তো এই রিলকের ছাত্র এই স্ক্রিয়াব্রিন, ওর মা ছিলেন খুব বড় পিয়ানিস্ট, স্ক্রিয়াব্রিনের ছাত্রী, সপার গুণমুগ্ধ ভক্ত। এর সঙ্গে এশিয়ার একজন কবি রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছেন, তাকে গ্রহণ করা বোধহয় খুব স্বীকার করা, এদের দৃষ্টিটা পুরো ইউরোপের দিকেই ছিল। তো তাকে বাধ্য করা হয় অনুবাদ করতে, পয়সার জন্য উনি অনেক কিছু করেছেন, তো সেই জন্য সেই দিক থেকে উনি অনুবাদ করেছিলেন। কিন্তু যতদূর জানা যায় পাস্টারনাক বাংলা জানতেন না। তাহলে হতেই পারে যে পাস্টারনাক ইংরেজি থেকে তর্জমা করেছিলেন প্রশ্ন বাংলা জানা সম্পাদক মন্ডলীর তত্ত্বাবধানে, এটা হতেই পারে। পাস্টারনাক কিন্তু খুব ভালো ইংরেজি জানতেন। পাস্টারনাকের অনুবাদে শেক্সপিয়ার উনি অনুবাদ করেন কিছুটা বাধ্য হয়ে, আর কিছুটা নিজের কথাগুলো বলতে গিয়ে। তো সেই শেক্সপিয়ারের অনুবাদও বাংলা না জেনে ইংরেজি থেকে করেছিলেন, আর সেটাতে এই ধরনের ভুল, আরো ভুল আছে কিছু কিছু ভুল, মানে এটাকে ঠিক ভুল বলবো না, এটা একটা রিডিং আর এইভাবেই দেখা যায়। ওনার যে অনুবাদ সেটা আমি পড়েছি একদম ওয়ার্ড বাই ওয়ার্ড, দেখা যাক। প্রশ্ন, দ্বিতীয় স্তর, যথার্থ বিস্ময় মহান দ্রষ্টা, আমাদের সততায় তারা কি করতে পারে, আমাদের সময় সত্যকে সোপান থেকে ছুঁড়ে ফেলে, পদাঘাত করে বিচার। এটাকে কি অনুবাদ করবেন আমি জানি না, তবে এটা এক ধরনের অনুবাদ তার রিডিং থেকে করা। আমি দেখেছি তরুণ এক যন্ত্রণায় দগ্ধ পতিত উন্মাদনায়, নিজের মাথা ঠুকছে পাথরের পথে, বেদনার এই পরিস্থিতিতে স্তব্ধ সব জনতা মুখ, বাসি সঙ্গীত হারা, অমাবস্যার তারা, কোনো কিছু করতে। আচ্ছা, এখন তোমাকে প্রশ্ন, হে ঈশ্বর ক্ষমা করো, পবিত্রতম দৈব ক্ষমাশীল, যারা তোমার নাম কলুষিত করে, তুমি কি সত্যিই তাদের ক্ষমা করেছ, সত্যিই তাদের ভালোবেসেছ? এই অনুবাদে এই দাঁড়িয়েছে। এখন সেটা এদের ব্যাপার। আচ্ছা, ভোলগাপাড়ের ভূখণ্ডের বাংলা থেকে রুশে তর্জমার একটি সামান্য নমুনা পেশ করা হলো। এবার রাশিয়ার মহাকবি আলেকজান্ডার সের্গিয়েভিচ পুশকিনের অনুবাদ নিয়ে দুটার কথা বলব। রবীন্দ্রনাথের যে স্থান বাংলা সাহিত্যে, পুশকিন ও রুশ সাহিত্যে সেই স্থান অধিকার করে আছেন। সর্বজন মান্য, সর্বজন শ্রদ্ধেয়। রবীন্দ্রনাথের জন্মের প্রায় 24 বছর আগে ডুয়েল লড়তে গিয়ে 1837-এর 10 ফেব্রুয়ারি সন্ত পিটারবুর্গ শহরে মারা যান হতভাগ্য এই কবি। 38 বছরের অস্থির উদ্ভ্রান্ত জীবনে তিনি সাহিত্যের বিবিধ শাখায় রবীন্দ্রনাথের মতনই প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। পুশকিনের একটি ছোট অথচ গুরুত্বপূর্ণ কবিতা এপিগ্রাফ। এটা হয়েছে যে আমি কবিতাটা অনুবাদ করি, বন্ধু ফিলিপ গেরমানোভিচ নিকোলায়েভ এটি ইংরেজিতে অনুবাদ করেছেন। এই কবিতাটি আমিও ইংরেজিতে অনুবাদ করি। আমার আর ফিলিপের তর্জমার ফারাক কয়েকটি শব্দ অন্যয়, তেমন বড় সড়ো কিছু নয়। এটা খুবই ছোট কবিতা, এটাতে মানে অধৈর্য হওয়ার কিছু নেই, খুব ছোট কবিতা। Моя эпиграфия. Здесь Пушкин победил.
on samudoi malodoi salivulu lenos tuiu pravier visieli vie nie delal dobrava adnaka živil dušna dušni ye বহু নবলিচেন এইটা আমার অনুবাদে দাঁড়িয়েছে here Pushkin lies in eternal rest he with his young muse spent many years in love and laziness did no good though in the heart God knows was a good man এটা ফিলিপের অনুবাদে হয়েছে here Pushkin lies who with sweet young muse lazily passed his days in love and merry fun, never did any good, and yet in his heart was God knows a caring man. কিছু কিছু তফাৎ হয়ে যায় অনুবাদে, সেটা আপনারা জানেন। এই তফাৎটুকুই অনুবাদের বাঁধন। অনুবাদ কখনো সম্পূর্ণ হতে পারে না, তর্জমার সাধনায় সিদ্ধি লাভ অধরাই থেকে যায়। মূল লেখাটি ছায়া হয়ে প্রতিচ্ছবি হয়ে কুণ্ঠিত ভাবে জড়সড় এক অস্তিত্বের জন্য সে যেন মরমে মরে থাকে। নিজেকে জাহির করবার চেয়ে বরং স্বরূপকে লোপ করবার মধ্যেই তার সার্থকতা, অন্তত তার কাছে পাঠকের তেমনটাই প্রত্যাশা। যেসব কবি ক্ষুধা প্রেম আগুনের সেঁকছে, বলকা নেপায় হাঙরের ঢেউয়ে লুটোপুটি খেয়ে তড়পে তড়পে মরেছে, তাদের গঙ্গা পাড়ের ডাল ভাতের গেরস্থালী বাস্তবতায় অধিষ্ঠিত করবার প্রচেষ্টা আরূঢ় ভণিতা ছাড়া আর কিছু হতে পারে? এক অনিবার্য ধ্বংসের দিকে আলোক মহাবিষ্ট কীটের যাত্রা। একজন লেখক বা কবিকে ধারণ করে অনুবাদকের ভর ওঠে। নিজেকে নেই করে সে অনুবাদের ভিতর দিয়ে স্রষ্টাকে ছুঁতে চেষ্টা করে, তবু দিনের শেষে ব্যর্থতার তেতো স্বাদ নিয়ে ফিরে আসে। অধরা মাধুরী তার অধরাই থেকে গেল। স্নায়বিক বৈকল্যে কাহিল দরিদ্র হতশ্রী দস্তয়েভস্কির ভূগর্ভস্থ নোট তো অনুবাদকের অনুভূতির তীব্র নিষ্পেষণের ফলে আসছে পড়ুয়ার হাতে। বেঞ্জামিন যে তর্জমাকারকে উৎস ভাষার পাঠ্যবস্তুকে ভাষান্তরের মাধ্যমে আলোকিত করবার কথা বলেছিলেন, তার প্রক্রিয়া কি এইরকম আত্মবিলোপকারী রক্তক্ষরণে? কি ভেবেছিলেন মায়াকভস্কি পার্টিজানদের কুচকাওয়াজে অংশ নেবার সময়? তা হয়তো ধরা দিয়েছিল বিপ্লবী কবি ও অনুবাদক সরোজ দত্তের কাছে। মূল কবিতাটি নাশ মাস আমাদের মা, যা বাংলা অনুবাদে হয়েছে অক্টোবর 1917। হয়তো কবিতার ছন্দে অনুবাদকের মনে অনুরণিত হয়েছিল বিপ্লবের প্রলয় লঙ্কা, নতুন সৃষ্টির প্রতিশ্রুতি। আলোচ্য রচনাটিতে কবির কথা হয়ে উঠেছে অনুবাদকের নিজের কথা। প্রবল প্রত্যয়ে ব্যক্তি আমিকে টেনে এনেছে সর্বজনীন আমরার অঙ্গীকারে। অর্থের দিক থেকে বড়সড় বিচ্যুতি রয়েছে বাংলা তর্জমা। আমি অর্থ কবিতাটা একটু পড়ে কোথায় কোথায় বেরিয়ে যাচ্ছে সেটা দেখব। আমি প্রথমে মূল কবিতাটা পড়ছি। वेदिक प्रसादी वुंतप तपो विश्य करोत्या कलोत्या min aslivium torab atopa প্রিয়মিয়ম মিলব করোতা। এখানে যেটা মূল অনুবাদ, মানে মূলের একদম মানে শব্দ ধরে যদি ভাষান্তর করা যায়, তাহলে কাঁপাও বর্গভূমি বিদ্রোহী পদভরে, অহংকারী মাথার চূড়ার থেকেও দীর্ঘ হোক মাথা, আমরা সব ডুবিয়ে দেব দ্বিতীয় মহাবন্যায়, ধুইয়ে দেব পৃথিবীর যত শহর। এটা একদম শব্দের ধরে। সরোজ দত্ত যেটা অনুবাদ করছে, কাঁপে রাজপথ বিদ্রোহী পদভরে, চরণে দম্ভের চূড়া যত, আমরা চলেছি উত্তাম জলধারা, মহাপ্রলয়ের মহাবন্যার মতো। তো এবার আরেকটা দেখুন, Medlena get araba, nash vok get stelche nash karaba.
অশ্বের মতো ছুটে চলে দিনগুলো, এটা তা নয়। এটা বলতে চাইছে দিনগুলো যেন মোষের মতো, অশ্বটস্য কোনো ব্যাপারের মধ্যে নেই। আচ্ছা, বছর বিলীন বিষাদ আধারে, এখানে উনি যেটা করেছেন বছর বিলীন বিষাদের আধারে, সেটা এসব কিছু নেই। এটা রয়েছে ঢিমে বছর গরুর গান, খুব একটা তেজো একটা ছবি আর কি, মানে খুবই সাধারণ ছবি। আচ্ছা, এরপর যেটা হচ্ছে গতির দেবতা চাবুকে চালায় রথ, খুব বিরাট ব্যাপার, কিন্তু এসব কিছু নেই এখানে। যেটা আছে সেটা হলো নাশ ভোগ বেগ, আমাদের গতি দেবতা, আমাদের ঈশ্বর গতি। আচ্ছা, আমাদের তারপরে লাইনটা হলো আমাদের বুক দামামার মতো বাজে, আমাদের হৃদয় যুদ্ধের দামামা। এটা মোটামুটি ঠিক আছে। এরকম অজস্র অসঙ্গতি আছে, এগুলো আছে, কিন্তু যেটা বলবার এটার অর্থের দিক থেকে বড়সড় বিচ্যুতি রয়েছে বাংলা তর্জমায়। এটি আর অনুবাদ থাকেনি, হয়ে উঠেছে অনুসৃষ্টি, ট্রান্সক্রিয়েশন বোধহয় বলে একটা কথা বোধহয় চালু হয়েছিল, এটা বোধহয় এটা পি লাল, আপনারা জানেন তার কথা, উনি বোধহয় এই কথাটা চালু করেছিলেন, ট্রান্সক্রিয়েশন। যাই হোক, এরকম একটা ব্যাপার ঘটেছে। ইংরেজির কোন অনুবাদ সরোজ দত্ত অনুসরণ করেছিলেন তাও জানবার উপায় নেই। এখন হয়তো সেখানেই ওই ভুলগুলো ছিল বা সেটা তো আমরা বুঝতে পারছি না। আচ্ছা, কিন্তু মূল কবিতাটির প্রাণস্পন্দন যে গতি ও ধ্বনির ঝঙ্কার, তা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। অনুবাদক ও কবি দুজনেরই মৃত্যু হয় অপঘাতে। মায়াকস্কি আত্মহত্যা করেন, আর সরোজ দত্ত নিখোঁজ হন পুলিশের গুলিতে প্রাণ হারিয়ে। এখন এটাকে উল্টোভাবে বলা যায়, যেমন মায়াকস্কিকে হত্যা করা হয়েছিল আর সরোজ দত্ত আত্মহত্যা করেছিলেন। আমার মনে হয় না খুব এটা ভুল হবে। সে আর বহু বছর আগেকার কথা। ভবানীপুরে পরিবর্তার এক সাবেকি বাড়িতে দেরাজ হাঁটতে পেয়েছিলাম ছোট্ট একটি বই, হাউই, লেখক অস্কার ওয়াইল্ড, সাজানো সত্যজিৎ রায়, অনবদ্য অলঙ্করণে, অনুবাদক বুদ্ধদেব বসু। সত্যজিৎ রায়ের অনবদ্য অলঙ্করণ, তো সত্যজিৎ রায় অস্কার ওয়াইল্ডের অলঙ্করণ করছে। সত্যজিৎ রায়কে কমলবাবুর মতো অনেকেই আহেলি সাহেব টাহেব এরকম একটা কিছু মনে করতেন। সুতরাং এটা খুব অসাধারণ কাজ উনি করবেন, খুব স্বাভাবিক আমার মনে হয়েছে। তো যতদূর মনে পড়ে, সিগনেট প্রেস থেকে বেরিয়েছিল বইটি পড়বার পর পরের দিন ভোরের ভিতর কাটল। আপনার জোন হয়ে উঠল সুখী রাজপুত্রের সোয়ালো পাখিটি, সার্থকপর দৈত্যের বাগানের নিষ্পাপ শিশুটি। সত্যজিৎ রায়ের অনবদ্য অলঙ্করণ এবং অনুবাদক বুদ্ধদেব বসু। আমার যেন বা ঈশ্বর দর্শন হল। আজ প্রহর শেষ হতে চলল, তবু সে মধুরের রেশ গেল না। সৌজন্য বুদ্ধদেব বসু, তিনি না হলে ভিনদেশী লেখক প্রিয়জন হয়ে উঠতেন না। ওয়াইল্ডের গল্পগুলি প্রাণ প্রতিষ্ঠা হতো না এক বালকের অন্তরে। বুদ্ধদেব বসুর অনুবাদ নিয়ে বিতর্ক কম হয়নি। তার মহত্তম অনুবাদ কর্ম, এটা আমার মতে, শার্ল বোডলেয়ার তার কবিতা প্রায় নস্যাৎ করে দেন তার সমসাময়িক ফরাসিবিদ ও কবি অরুণ মিত্র। এই একই কথার প্রতিধ্বনি কয়েক বছর আগে একটি সেমিনারে শুনেছিলাম। চিন্ময় গুহ বলেছিলেন যে বইটাকে ফেলে দেওয়া উচিত, যাচ্ছে তাই বই একটা। যাই হোক, আমি জানি না, সম্ভবত মূল রচনার যথার্থ ভাষান্তরের ব্যর্থতা, বোডলেয়ারের কবিতা নাকি হয়ে উঠেছে বুদ্ধদেবের নিজের কবিতা, চিরাচরিত এক অভিযোগ যা আদিকাল থেকে অনুবাদকদের পিছু ছাড়েনি। সম্ভবত তাদের উদ্দেশ্যে যশস্বী অনুবাদক অধ্যাপক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বুদ্ধদেব যদি কোথাও বোডলেয়ারের নাম না করে
নিজের নামেই কবিতা বই ছাপাতেন, তাহলে আবার এই সমালোচকরাই তার নামে কুম্ভীরক বৃত্তির নালিশ করতেন। আশা করি কবিতা অনুরাগী মাত্রই স্বীকার করবেন, আধুনিক বাংলা কবিতায় বুদ্ধদেব বসু অনুদিত বোডলেয়ারের কবিতার প্রভাবের ব্যাপ্তি ও গভীরতা। বুদ্ধদেব বসু সাহিত্যের যাত্রাপথ মসৃণ ও কুসুমাস্তীর্ণ ছিল না। বন্দির বন্দনা প্রকাশের পর থেকে দুর্নাম তার পিছু ছাড়েনি। তিনি রাশিয়ার এমন একজন কবির রচনা, অনুবাদ ও সংযুক্ত আখ্যানটিকে সম্পাদনার জন্য বেছে নিলেন, যিনি স্বদেশে তার পূর্ণাঙ্গ বইটি প্রকাশ করতে পারেননি। আলোচ্য উপন্যাস বরিস পাস্তারনাকের ডক্টর জিভাগোর বাংলা গদ্যাংশটির অনুবাদ করেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ও মীনাক্ষী দত্ত, এবং পরিশিষ্টের কবিতা তর্জমার ভার নেন বুদ্ধদেব স্বয়ং। ডক্টর জিভাগো প্রথম প্রকাশিত হয় ইতালির ফেলটনিরেলি প্রকাশন সংস্থা থেকে 1957, রাশিয়াতে নয়, সোভিয়েত ইউনিয়নে নয়, দীর্ঘ পেরেস্ট্রোইকার অনেক বছর পরে এই বইটা বেরিয়েছিল। এই 3 বছর পর 1960-এ 30শে মে প্রায় দমবন্ধ এক ঘরে হয়ে মস্কোর কাছে রিদিয়েলকিনোতে বরিস লিওনার্দোভিচ পাস্তারনাকের মৃত্যু হয়। সব থেকে আশ্চর্যের ব্যাপার, স্টেট সমস্ত রকম চেষ্টা করেছিল যাতে তার ফিউনারাল প্রসেশনে কেউ যেতে না পারে, কিন্তু তারপরেও হাজার হাজার মানুষ তার শবানুগমন করেছিল এবং তাকে সম্মান জানিয়েছিল। তাদের কণ্ঠে ছিল পাস্তারনাকের কবিতা। ঠান্ডা লড়াইয়ে বিভাজিত দুনিয়ায় তো আচ্ছা, এটা একটা আশ্চর্যের ব্যাপার, যে বছর বরিস পাস্তারনাক মারা যান সে বছরই দেখলাম যে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসুর সম্পাদনায় মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় মীনাক্ষী দত্তর অনুবাদ প্রকাশিত হচ্ছে। এটা একটা সমাপতন। ঠান্ডা লড়াইয়ে বিভাজিত দুনিয়ায় ডক্টর জিভাগো রীতিমতো আলোড়ন সৃষ্টি করে। এদেশেও লেগেছিল তার ঢেউ। রুশ বিপ্লবের পর যে নীলানন্দ ধূসর অভাবক্লিষ্ট ছবিটি উপন্যাসে ফুটে উঠেছে, তা সুখ, সমৃদ্ধি ও ভালো থাকার মিথকে উপড়ে ফেলে। অকারণ সন্ত্রাস ও হিংসা বা সমাজতান্ত্রিক শিবির কর্তৃক মহত্ব বীরত্বের কল্পকাহিনী হিসেবে প্রচারিত হয়েছিল, তার অসারতা পৃথিবীর সামনে তুলে ধরে। অনুবাদের মুখ্য কারিগর বুদ্ধদেব বসু চিহ্নিত হয়ে যান কমিউনিস্ট বিরোধী লেখক হিসেবে। পাস্তারনাকের মতো এতটা তীব্র ভয়াবহ আক্রমণের লক্ষ্য না হলেও স্বজাতির নিন্দা ও কুৎসার কর্দম নিক্ষেপ বুদ্ধদেবকে কম বিচলিত করে। পাস্তারনাকের ডক্টর জিভাগো যেন শেক্সপিয়ারের হ্যামলেটের আয়নায় দেখা এক প্রতিবিম্ব। সময়ের জোর খুলে আসছে, টাইম ইজ আউট অফ জয়েন্ট। ষড়যন্ত্র, সন্দেহ, পারস্পরিক দেশে কলুষিত এক আবহ। পচনের দুর্গন্ধ যেন রাশিয়াকে করে তুলেছে ডেনমার্ক। 1964-তে মুক্তি পায় সোভিয়েত পরিচালক গিওর্গি কোজিনসেভের ছবি হ্যামলেট। চেক কবি নিঃসঙ্গ ভ্লাদিমির হোলাম লিখেছেন হ্যামলেটের সঙ্গে রাত্রি যাপন। সমাজতান্ত্রিক বাস্তবতার মূর্ত প্রকাশ হয়ে উঠেছে হ্যামলেট। ডক্টর জিভাগো উপন্যাসে সংযুক্ত কবিতাবলীর প্রথম কবিতাটি হ্যামলেট বুদ্ধদেব বসুর ইংরেজি থেকে তর্জমার সঙ্গে মূল রচনাটির খুব একটা তারতম্য পাওয়া যায় না, তবে কয়েকটি পংক্তির অনুবাদ ভিন্ন হতে পারত বলেই মনে হয়েছে। আচ্ছা, আমি যারা পড়ছি, Gul Satik, я пришел на подмостки, смеялась над ревом Катьяку, я люблю далеко над Городской, что случится на моем веке. স্তব্ধ কলরব, এটা বুদ্ধদেবের অনুবাদ।
আমি করেছি মূল কবিতার প্রথম পক্ষে আছে বুলস রাতিক বিশ্বর্ণা পদ্মশ্রী বুদ্ধদেবের অনুবাদে শান্ত কলরোল আমি বেরিয়ে আসি রঙ্গমঞ্চে। আমি এর অনুবাদ করেছি স্তব্ধ সর্ব কোলাহল আমি মঞ্চে প্রবেশ করি। আরেকটি নমুনা মূল কবিতায় রয়েছে ইয়া লাভ ইউ বা দালেতাম আদকালোসকে স্টোস তুচিসা না মায়ম বিয়েকু। বুদ্ধদেব অনুবাদ করেছেন দূর প্রতিধ্বনি থেকে আন্দাজ করে নিতে চাই আমার আয়ুষ্কালের ঘটনাগুলি। এটাতে আমার গুরুতর আপত্তি আছে, এখানে আন্দাজ ব্যাপারটা নেই। আপনাদের একটা লাইন মনে থাকতে পারে, দ্য প্লে ইজ দ্য থিং where I shall catch the conscience of the king। এটা মনে থাকতে পারে। তো এই যে ক্যাচ করা এবং গেস করা, আন্দাজ করা, দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। এখানে ক্যাচ শব্দটা ব্যবহার হয়েছে, লোভিত, সেটা আমার মনে হচ্ছে এটা ঠিক। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে কি ঘটতে চলেছে আমার আয়ুষ্কালের ঘটনাগুলি নয়, এটা বলছে কি ঘটতে চলেছে আমার শতাব্দী। তো সুচিৎসা না মায়ম ব্রেক ব্রেকা কথাটা মনে হলে শতাব্দী ব্রেক, আমার শতাব্দীতে কি ঘটবে, ভয়ঙ্কর কিছু একটা ঘটবে। তো সেটা সত্যি ভয়ঙ্কর কিছু ঘটেছে, কিন্তু কথাটা হচ্ছে যে সেটার জন্য একটা অপেক্ষা, একটা প্রত্যাশা। আমার আয়ুষ্কালে কি ঘটবে আমি নাও বেঁচে যেতে পারি। তো যাই হোক, এরকম অজস্র উদাহরণ আছে যেগুলোর সঙ্গে আমার তফাৎ আছে, তবে এই অনুবাদটা মোটামুটি ভাবে মূলের অনেকটা কাছাকাছি। এবং শেষ করছি, অনুবাদের এই হয়তো অধরা মাধুরী, প্রতিটি অনুবাদই হয়তো একই রচনা, ভিন্ন ভিন্ন অন্তরঙ্গ পাঠ, যাকে এক ধরনের ভাষ্য বলে গণ্য করা যায়। এই বহুস্বরের বৈচিত্র্য নিহিত ব্যক্তির আকুল হয়ে অবলোকনের নিজস্ব পদ্ধতি প্রক্রিয়া। এই অধরা মাধুরীকে ধরতে চেয়ে, বুঝতে চেয়ে ঘোরের মধ্যে রইলাম সারাদিন। সেই ঘোরের ভিতরেই দেখেছি গগনচুম্বী বাংলার বাণীর দেউল কত না কবি সাহিত্য, বাণীর দেউলে কত না কবি সাহিত্যিক গর্ভ দিয়ে যাচ্ছে। অনুবাদক অপান্তে, সবার পিছে সবার নিচে সে অপেক্ষারত। যখন শূন্য হলো দেহারা, তখন সে বলল, মা তোমার জন্য 7 সাগর সেচে অলঙ্কারে নিচ্ছে। ফিরে আসবার সময় শাস্ত্র নেত্রে অস্ফুট স্বরে বলল, রেখো মা দাসের মনে। ধন্যবাদ। একটু বেদবাদের একটু উদাহরণটা দিলে ভালো হতো। সংস্কৃতি মন্ত্রী এবং পার্শ্ব মুখ্যমন্ত্রী অনুবাদ করেছিলেন। হ্যাঁ, বেদবাগ বেদবাগ, হ্যাঁ পড়েছি। আচ্ছা ঠিক আছে, সব অনুবাদের কথা এখানে বলাও হয়নি। বেদবাগ ছিল প্রথম বই, মায়াকস্কির নাটক। সেটাতে 1928 সালে লেখা, সেটা টোপ আসল নাম। সেটা আপনারা পড়ে থাকতে পারেন, অনেকেই ছবিটা তো নিশ্চয়ই পড়েছেন। আর এটার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে তখন ওই নিয়েমটা শেষ হয়ে গিয়ে, অর্থাৎ রেন যে নিয়েম ইন্ট্রোডিউস করেছিলেন সেটা শেষ হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে 5-year প্ল্যানগুলোর মধ্যে ঢুকছে সোভিয়েত ইউনিয়ন। এটা নিয়ে বিতর্ক চলছে, পিওজোরানস্কির থিসিস, বুখারিনের থিসিস, স্টালিনের যে লাইন এবং ট্রটস্কিকে বিতরণ করা হয়েছে। তো সেই সময় আপনি দেখছেন পার্টির ভেতরে এক ধরনের শ্রেণী তৈরি হয়েছে যারা সমস্ত কিছু সুবিধাগুলো, সবকিছু সুযোগ তারা দখল করে। তো এটা এই মানসিকতা, এই ধরনের মানুষদের বিরুদ্ধে, অর্থাৎ শ্রমিক শ্রেণীর একটা অংশ পার্টি কার্ড দেখিয়ে নানা রকম সুযোগ, নানা রকম সুবিধা, খুব অভাবগ্রস্ত একটা অর্থনীতি, নুন আনতে পান্তা ফুরোয়, বিরাট বিরাট লাইন, খাবার জোটে না ঠিক মতো, এই যে মধুর ছবিটা আমরা পড়ে এসেছি বছরের পর বছর। আমি যতটুকু সামান্য জায়গা পড়েছি, বিপ্লবের প্রথম কয়েক বছর মানে বেশ প্রায় 30 দশক
অবস্থা খুবই খারাপ ছিল, খুবই খারাপ। আসলে এটা যারা গিয়েছেন, আরেকটা ব্যাপার ইন্টারেস্টিং, 1930 সালে যখন মায়াকভস্কি আত্মহত্যা করছে যে বছরটায়, সেই বছরই রবীন্দ্রনাথ সোভিয়েত ইউনিয়ন যাচ্ছেন। এটা একটা ভয়ঙ্কর সময়। রবীন্দ্রনাথ প্রচুর প্রশংসা করছেন, আহা কত ভালো হচ্ছে, কত চমৎকার আলোচনা করে সব সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তখন বিপ্লবের কবি বলে যাকে অভিহিত করা হয়, বিপ্লবের কবি, বিপ্লবের একজন মুখ্য প্রবক্তা, তার কবিতাতে বারবার ফিরে এসছে বিপ্লবের কথা, সেই কবি আত্মহত্যা করছেন। সেটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় প্রভাব আলোচনা। রবীন্দ্রনাথের ব্যাপারটা রাশিয়া কি করে দেখবেন, রবীন্দ্রনাথ ওখানকার কবি সাহিত্যিকদের সঙ্গে খুব একটা আলোচনা করেন। এটা আমার কাছে বরাবর একটা কথা। অথচ রবীন্দ্রনাথ আগাগোড়া পরিচয় দিয়ে গেছেন আমি একজন কবি। তো যাই হোক, এই শ্রেণীটার বিরুদ্ধে নাটক এইটারই লেখা। কোনো মন্তব্য থাকবে? আচ্ছা, আমার ভুল হতে পারে, আজকে কি আলোচনার বিষয়ে অনুবাদে কবিতাই মনে হলো আমার। অনুবাদকের কাছে একটু কৌতূহল আমার যে ওইটি কবিতার বিষয়ে আলোচনা হয়েছে, বঙ্গানুবাদ যে কবিতা না, পদ্মর বিষয়ে আলোচনা করার ইচ্ছে ছিল, সময়ের অভাব। সেটা সময় আমাকে বলা হয়েছে মোটামুটি 1 ঘন্টার মধ্যে যা বলা হয়েছে। নাহলে আমরা প্রবন্ধের আলোচনা, উপন্যাসের আলোচনা, ছোট গল্পের আলোচনা, এটাকে অনেক বড় সময় দরকার হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার মনে হয় রবীন্দ্রনাথ নিয়ে একটা সেপারেট আলোচনা হতে পারে। সোভিয়েত ইউনিয়নে রবীন্দ্রনাথ, সোভিয়েত ইউনিয়নে কিভাবে রবীন্দ্রনাথকে গ্রহণ করা হয়েছে, কিভাবে তিনি ওখানে তার লেখা পঠিত হয়েছে, এটা নিয়ে আলোচনা হতে পারে। তো সেটা এই অনুবাদ কিছু কিছু করেছেন বাংলা জানার লোকেরা, কিছু কিছু করেছেন ইংরেজি থেকে বাংলা, তারপরে একজন লিখে দিয়েছেন। এই চমৎকার অনুবাদ প্রক্রিয়ার একটা চমৎকার ছবি পাবেন সমসেনের বাবু বৃত্তান্তে, যে ওখানে রুশ অনুবাদকরা, রুশ থেকে যারা অনুবাদ করতেন কিভাবে করতেন। আর দ্বিজেন শর্মার, আপনার নিশ্চয়ই দ্বিজেন শর্মার লেখার সময় পরিচিত, দ্বিজেন শর্মার একটা বই আছে মধুময় পৃথিবীর ধুলি, উনিও মস্কোয় গিয়েছিলেন অনুবাদ করতে। উনিও তার অভিজ্ঞতার কথা কিছুটা লিখেছেন। মানে অসীম রায়কে সমসেন বলছেন, আরে মশাই, একটা সিগারেট ধরিয়ে যে তুমি ভাববেন তার সুযোগ নেই, পয়সা ভীষণ কম এবং অনুবাদ করেই যেতে হবে। তো খুব তিক্ত অভিজ্ঞতা অসীম রায় তার যে দিনপঞ্জি বেরিয়েছে বেশ কয়েক বছর আগে, সেটাতে লিখে গেছেন। এই ছাড়া সমরবাবু নিজেও লিখেছেন বাবু বৃত্তান্ততে, এবং সেটা মানে খুব একটা খুব মানে কাজটাকে খুব আনন্দদায়ক ছিল একেবারেই। হয়তো সময় থাকলে কৌশিকবাবু নিশ্চয়ই বলতেন যে বর্গির মা অসামান্য অনুবাদ করেছে পুষ্পময়ী বসু বা হোয়াইট রোজ দ্য ডন, যেটা ইংরেজিতে, তার অরুণ শান্ত ডন করেছেন, দুজনই স্মরণীয় হয়ে থাকবেন। এই প্রসঙ্গটা আসেনি এই কারণে সময়ের অভাব বলে আমার তাই মনে হয়। গদ্যর তো অনেক বেশি অনুবাদ হয়েছে। রুশ থেকে অনুবাদ করেছেন মূলত দুজন, মানে আমার একজন ননী ভৌমিক, একজন অরুণ। এর বাইরে যারাই করেছেন, পুষ্পময়ী বসু, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, এরা সবাই ইংরেজি থেকে ইংরেজি থেকে করলে কি হয় তার কিছু ফল আমরা দেখেছি। আর যেরকম আমি একটা কিছুদিন সোভিয়েত দূতাবাসে সাংস্কৃতিক তথ্য কেন্দ্রে কাজ করতাম, তখন একটা অনুবাদ পেয়েছিলাম, তাতে লেখা আছে নিরাপত্তা খুব দিয়ে উনি দাড়ি কমাতে লাগলেন। নিরাপত্তা খুবটা কি তারপর যেটা হলো আরেকটা এরকম জানি পেলাম, শব্দ হাওয়া বইতে লাগলো,
শক্ত হওয়াটা কি, তখন অনেক ভাবে ভেবে বুঝলাম যে ওটা হচ্ছে ইডিয়ট সিলি বিটিয়ার, মানে খুব জোরালো হাওয়া বলতে থাকে। সিলনি করে দিয়েছে শক্ত, শক্ত সিলনি মানে সত্যি শক্ত, যে অন্য একটা অর্থ আছে সেটা মানে এরকম অনুবাদ রাশিয়ান থেকে এরকম। তো সেটা আসলে যেটা করা উচিত ছিল হয়তো যে আসলে আমার একটা বিশ্বাস, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, অনুবাদক গল্পকার কবির মতো অনুবাদকও এইভাবে হয় না, মানে অনুবাদক হয়, মানে অনুবাদক তৈরি করা খুব কঠিন, যে সে অনুবাদক করে উঠতে পারে না, এটা আমার বিশ্বাস। ভুল হতে পারে, কথাটা আমি মনে করি যে ধরুন ব্রেকটের রাশি রাশি অনুবাদ হয়েছে, কিন্তু জন বিলিটের অনুবাদটা হতে পড়ে, বা রিলকের যে অনুবাদ সেটা স্পেন্ডার লাইশমানের অনুবাদ লিখতে পড়ছে, বা মার্কেসের অনেক অনুবাদ করছে, কিন্তু গ্রেগরি রাবাসার অনুবাদ করছে, টলস্টয়ের অনেক অনুবাদ করে, যদিও সেটা বেশ ভুলভাল, বস্তি খুব রেগে গিয়েছিলেন। এটা হচ্ছে কনসার্ট প্ল্যানিং, এখন আমাদের লোকেরা কনসার্ট প্ল্যানিং করে, ডেভিড ম্যাগাশার করে। তো এরা এরকম এত অনুবাদের পরেও এই অনুবাদগুলো লোকে বেছে, ধরুন বোধলেয়ারের কবিতা তো কম বাংলায় অনুবাদ হয়নি, ফরাসি থেকেও হয়েছে বাংলায় অনুবাদ, সেগুলো কি খুব গৃহীত হয়েছে? আমি তো দেখিনি, হয়েছে, পড়েছে অনেক। তারপর ধরুন যে ভালো হেলডেলিনের কবিতা বা বুদ্ধদেব বসু, রিলকের কবিতা, শক্তিও একটা রিলকের কবিতা করেছিল, সেটা আমি খুব একটা পতিত হতে দেখিনি। এবং শক্তির অনুবাদ রীতিমতো বিপজ্জনক, কারণ আমি মায়াকস্কির সিদ্ধেশ্বর সেনের সঙ্গে যেটি অনুবাদ করেছেন সেটা খুব ভয়ঙ্কর অনুবাদ। যাই হোক, সেটা ঠিক আছে, চলছে যখন সবই চলবে। তো এই অনুবাদ আমার মনে হয় যে ভালো অনুবাদ আমার বিশেষভাবে মনে পড়ছে, আমি তো ফরাসি জানি না, আপোলিনের অনুবাদ করেছিলেন পুষ্পাধ্যায়, খুব ভালো অনুবাদ। তো এবং উনি সেটা সরাসরি ফরাসি থেকে করেছেন। তো এই অনুবাদগুলো আমার মনে হয় ভালো, আর যেগুলো পড়ে সম্প্রতি দেখলাম একটা বই আমার কাছে এলো, রবার্ট ফ্রস্টের কবিতা অনুবাদ করেছেন তরুণ দিয়ে। আচ্ছা, আমি শেষ করি। আমি আজকে উদ্ভাসিত হলাম, আলোকিত হলাম, অনেক অজানা তথ্য জানতে পারলাম। আর সবচেয়ে ভালো অন্তরঙ্গ নিবেদনটা কৌশিক গুহর, এত এই ভাষার উজ্জ্বলতা আমাকে মুগ্ধ করেছে। প্রণাম জানাই তাকে। আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনি অনেক অনুবাদ করেছেন রুশ থেকে, সেটাকে কেন বেছে নিলেন, মানে কেন করলেন আর কি, আপনার তার পেছনে কারণটা আমি জানতে চাবো। গতবার একই প্রশ্ন, আমার এই দুজন আমার খুব প্রিয় কবি, সেই জন্য প্রশ্ন করছি যে সেটাকে কেন আপনি, কারণ আমরা কিন্তু খুব একটা পরিচিত ছিলাম না আমার এখানে, তা আপনি জানি না আপনার আগে কেউ অনুবাদ করেছেন কিনা, পরে তো হয়েছে কিছু, কিন্তু আপনার আগে কেউ অনুবাদ করেছে কিনা আমি জানি না অন্তত। তো সেটা কেন আপনি বেছে নেন? সেটা আমি কিছু ঘটনা জানি বা কিছু পড়েছি, কিছু অসাধারণ একজন মানুষও ছিলেন আর কি, আমি বলবো। তো সেটা একটু জানতে চাই, মানে এবং কিভাবে আপনি একাত্মবোধ করলেন আর কি, মানে কবির সঙ্গে কেন বেছে নিলেন? এটা একটা আপনি একটা সৃষ্টির প্রক্রিয়া, আমার মনে হয় অনুবাদ একটা সৃষ্টিশীল প্রক্রিয়া আর কি। হ্যাঁ, তো সেটা কেন করলেন আপনি, এটা একটু জানতে চাই কারণ। ব্যাপারটা হচ্ছে যে বেতালবার উপরে প্রথম আমি যে লেখাটা পড়ি বাংলায়, সেটা হলো কেতকী কুশারী ডাইসনের একটি ছোট প্রবন্ধ। তো তবে আমাকে খুব একটা অ্যাপিল করে প্রবন্ধটা। এবার আমি আখমাতোভার অনুবাদ করি, আখমাতোভা পড়তে শুরু করি আর্সেনেই তালপভস্কি পড়ার পর। আর্সেনেই তালপভস্কি খুব প্রিয় কবি ছিলেন আখমাতোভা, এবং আখমাতোভাকে নিয়ে আর্সেনেইয়ের একটি কবিতা আছে। তো সেখান থেকে আমি আখমাতোভা পড়তে শুরু করি, এবং আখমাতোভা পড়ার পরে সেটা ছাপা হয়, এবং সেখান থেকে আমি শ্বেতায়ভায় পৌঁছে যাই। শ্বেতায়ভাকে বেছে নেবার আরো একটা কারণ হলো এক নিতান্ত কেজু। তখন মানবী বিদ্যাচর্চা কেন্দ্র একটা অনুদান দিচ্ছিল অনুবাদের জন্য কোন নারী কবি। তো সেই অনুদানটা আমার খুব দরকার ছিল, আমার ভয়াবহ অভাব তখন। সুতরাং আমি শ্বেতায়ভার কবিতা পড়তে শুরু করি এবং ঠিক করি অনুবাদ করব। শ্বেতায়ভা খুব গুরুত্বপূর্ণ কবি, খুবই গুরুত্বপূর্ণ। একটা কারণ হচ্ছে শ্বেতায়ভার জীবনটা
কিছুটা সময় কেটেছে রাশিয়ায় 1921 অব্দি। তারপর আপনি নিশ্চয়ই জানেন উনি বার্লিনে ছিলেন, তারপর প্যারিসে ছিলেন, এবং প্যারিস থেকে আবার ফিরে আসেন সোভিয়েত ইউনিয়নে। সোভিয়েত ইউনিয়নে ফিরে আসেন, ওনার মেয়ে গ্রেপ্তার হয়, ওনার স্বামী গ্রেপ্তার হয়, মারা যায়। সের্গেই এফ্রন, যাকে উনি একটা বালকের মতো চেকভের চেরি অস্ট্রিয়ার বা বিষ্ণুবিসাদের ট্রফিমভের মতো ইটার্নাল স্টুডেন্ট। তো এই লোকটা একদম হ্যাবা ক্যাবলা বোকা, সে প্যারিসের ইয়েতে নানা রকম গুপ্তচর ভিত্তিক কাজের জন্য তাকে অ্যারেস্ট করা হয় সোভিয়েত ইউনিয়নে। আপনারা যারা একটা বই পড়েছেন জর্জ অরওয়েলের অনবদ্য বই ডাউন অ্যান্ড আউট ইন প্যারিস অ্যান্ড লন্ডন, এই বইটা যদি পড়ে থাকেন তখন দেখবেন ওখানে বলশেভিকদের ভালো ফাঁকি ছিল। ওখানে বলশেভিক বলছি, অন্য ডিসিডেন্ট সোভিয়েত ইয়েদের মানুষদের একটা বড় ফাঁকি ছিল। ওখানে বসে নানা রকম চক্রান্ত চলছিল, নানা রকম কাগজ বেরোতো, সবকিছু বেরোতো। তো শ্বেতায়েভা ওই যে কবি, অর্থাৎ যারা বিদেশে চলে গিয়েছিলেন, তাদের মধ্যে রুশ কবিতাকে বাঁচিয়ে রাখার, রুশেরা ভীষণ যূথবদ্ধ হয়, তারা নিজের কমিউনিটির বাইরে, এটা তাদের স্বভাব। একটা হয়তো সেলফ আছে, কিন্তু আমি ওদের সাথে কথা বলে দেখেছি, ওদের ভাষাতেই যখন আমি কথা বলেছি ওরা আমাকে খুব গ্রহণ করেছে। কিন্তু অন্য লোকেরা বলে ওরা খুব সাংঘাতিক, ওরা কারোর সাথে মিশতে চায় না, এ করতে চায় না। আপনি যদি তাদের ভাষা না বলতে পারেন তারা খুলে কথা বলবে না। এটা আমাদেরও হবে। একজন ভাষাভাষী মানুষ পেলে আমরা তাকে জড়িয়ে দেব, বাংলায় কথা বলা যাবে। তো এই ব্যাপারটা কিন্তু আছে। তো এইখানে স্ট্রাগল করা, প্রথম যিনি রুশ ভাষায় নোবেল প্রাইজ পান তার নাম ইভান বুনিন। ইভান বুনিন 1933 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন, এবং এই পুরস্কার পাওয়ার পর দেখুন ভেতরে কত রকম গন্ডগোল। শ্বেতায়েভা ভীষণ রেগে যান এবং বলেন বুনিনকে ইচ্ছে করে দেয়া হলো, পাওয়া উচিত ছিল গোর্কি। তো যাই হোক, বয়োজ্যেষ্ঠ গোর্কি দাবিদার, এবং গোর্কি তো খাটো লেখক নন, গোর্কি বড় লেখক। গোর্কিকে না দিয়ে বুনিনকে দেয়া এটা এক ধরনের চক্রান্ত। অথচ বুনিন আর শ্বেতায়েভা একই শহরে আছেন, দেখাও হচ্ছে। তো এই ব্যাপারগুলো রয়েছে। শ্বেতায়েভাটা এই কারণেই বেছে নিয়েছিলাম যে খাদাসিয়েভিচ, বুনিন, এদের লেখা এগুলোর সঙ্গে পড়া যায়। অনুবাদ নিয়ে প্রশ্ন করার দৃষ্টতা নেই। অনেক ধন্যবাদ, ভালো লাগলো। প্রশ্ন করার দৃষ্টতা নেই। দৃষ্টতা কেন বলছি? আমার পক্ষে এটা একটা পাওনা হবে। শেষ করার কথা নয়, উদ্যোক্তা দিয়ে শেষ করা। হ্যাঁ, এই অধিবেশন শেষ হলো। ধন্যবাদ। সবাইকে নমস্কার। তুলনামূলক সাহিত্য বিভাগ প্রায় প্রত্যেক বছরই চেষ্টা করে বুদ্ধদেব বসু স্মারক ভাষণ বা বক্তৃতা যাই বলা হোক, সেটা প্রত্যেক বছরই আয়োজন করার চেষ্টা করে। মাঝে মাঝে আমাদের বিশ্বব্যাপী অসুখের কারণেও হোক, কখনো কখনো অন্যান্য কাজের চাপেই হোক, হয়তো আমরা করতে পারি না, কিন্তু সবসময় আমাদের বিভাগ আমরা সর্বতভাবে এই বক্তৃতা করবার চেষ্টা করি। আমাদের প্রায়শই মনে হয় যে বুদ্ধদেব বসু যে যে বিষয়গুলি নিয়ে চর্চা করেছেন বা আমাদের বিভাগে যে চর্চার একটা উত্তরাধিকার বহমান ছিল এবং আছে, সেই বহমান চর্চাগুলোর সঙ্গে সম্পর্কিত কোনো একটা বিষয়কে নিয়ে আমরা এই বুদ্ধদেব বসু স্মারক বক্তৃতার আয়োজন করব। সেই সূত্রেই এবছর আমরা বুদ্ধদেব বসু নিজে যেহেতু
কৃতি একজন তর্জমাকারী এবং বাংলা ভাষায় তার তর্জমাগুলির মাধ্যমে একটা বড় দিগন্ত খুলে গিয়েছিল। সেই জন্যই আমরা চেয়েছিলাম যে এবছর তর্জমাই হবে আমাদের কেন্দ্রীয় ভাবমূল। সেই জন্যই কৌশিক গুহ, তার বহু লেখার আমি দীর্ঘদিনের পাঠক, বুখারিকে নিয়ে একটা অত্যন্ত উচ্চমানের বই রয়েছে তার, এবং কবিতার অনুবাদের আমি অনুরাগী। সেই সূত্রেই কৌশিকদার সঙ্গে কথা বলা এবং অধ্যাপক মৈনাক বিশ্বাস, যিনি দীর্ঘদিন ধরেই নানা ধরনের সারস্বত চর্চায় নিমগ্ন আছেন, তাকেও আমরা অনুরোধ করেছিলাম। এই দুজন আজকে এই 2025-এর বুদ্ধদেব বসু স্মারক বক্তৃতা অংশ নিলেন আমাদের কাছে। তারা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানলেন আমাদের পক্ষ থেকে, এটুকুই বলা। বাইরে আমরা সামান্য কিছু আয়োজন করেছি, আর একটু চা আর সিঙ্গারা আছে, আপনারা অনুগ্রহ করে খাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে খানিকটা ধন্যবাদের ভোট অফ থ্যাঙ্কস যাকে বলে, খুবই ফর্মাল কথা। সত্যি ছাত্রছাত্রীরা ছাড়া এই অনুষ্ঠান করা সম্ভব ছিল না। আমি তাদেরই প্রথমে ধন্যবাদ জানাবো। তারা যেভাবে সমস্ত দায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছে এবং প্রত্যেকটা পালন করেছে, আমি সত্যিই মুগ্ধ। আমাদের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথী ভৌমিক, সায়ন্তন দাশগুপ্ত অধ্যাপক এবং আমাদের অন্যান্য যারা রয়েছেন, তারা সবাই মিলেই আমরা এই কাজটা করেছি। অনেকদিন পর আমাদের পুরনো অনেক ছাত্রছাত্রী যেমন এসছেন, সুচরিতাদি এসছেন, সবচেয়ে বড় কথা সমীকদা এসছেন, বড় প্রাপ্তি প্রবালদা এসছেন, আমাদের প্রাপ্তি। এই প্রাপ্তিগুলো নিয়েই আজকে আমরা শেষ করব। সুভাদি এসছেন, সুভাদি তো আমাদের বিভাগেরই, সুভাদি এসছেন। এরকম ভাবে আমাদের বিভাগের অনেকে আজকে আমরা এই সূত্রে, বুদ্ধদেব বসুর সূত্রে একত্রিত হলাম। গৌতম বাবু এসছেন, গৌতম মিত্র, সেটাও আমাদের একটা প্রাপ্তি। প্রাপ্তিগুলো নিয়ে আমরা বাড়ি ফিরব এবং আজকের ভাষণ শুনে আমরা অনেক কিছু নতুন করে জানলাম। সকলকে ধন্যবাদ এবং শুভরাত্রি।